পৌষের হাড় কাঁপানো শীত কিন্তু হৃদয়ের উষ্ণতা, ভালোবাসা ও শ্রদ্ধার কাছে পরাজিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, বিশেষ করে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর দুটোয় যে নামাজে জানাজা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, এবং সেই জানাজা পড়াবেন কিন্তু আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যিনি খতিব, তিনি কিন্তু এই জানাজাটি পড়াবেন এবং এই জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এই জানাজায় অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে এই জানাজায় অংশ নেবেন। এই জানাজায় অংশ নেবেন পাকিস্তানেরও উপরাষ্ট্রপতি, তিনিও আসবেন। এবং এই জানাজায় বাংলাদেশে থাকা সব কূটনীতিক মিশনের প্রধানরা তারাও কিন্তু আসবেন। এবং যদি একটু ক্যামেরা লেন্স দিয়ে আপনাকে একটু আরো বিস্তারিত দেখাতে চাই, আপনি দেখবেন যে আসলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার যে মাঠ সংলগ্ন যে সবুজ চত্বর, সেই সবুজ চত্বর কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আমরা দূর থেকে একটু একটু করে আপনাকে দেখানোর চেষ্টা করব। এরই মধ্যে সেখানে সাধারণ মুসল্লিদের প্রবেশের অনুমতি দিয়েছে এবং নিরাপত্তার বেশ কড়াকড়ি। এখানে কাউকেই কোনো ধরনের ব্যাগ সহ কোনো কিছু বহন করার অনুমতি দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং সকাল থেকে তাদের কঠোর নজরদারির মধ্যে যেমন জানাজায় আগত সাধারণ মানুষ রয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু সেই নজরদারির মধ্য থেকেই সবার জন্য এই সংবাদটি সম্প্রচারের চেষ্টা করে যাচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন যে সবুজ চত্বর ভরে উঠেছে সাধারণ মানুষের পদচারণায়। এবং সকাল 10টাতেই যদি এই দৃশ্য আমরা 10টা 27 বাজে এখনই যদি এই অবস্থা হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে একটি ঐতিহাসিক জানাজার সাক্ষী হতে যাচ্ছে পুরো বাংলাদেশ। আমরা কিন্তু এর আগে রাজনীতিবিদদের কাছ থেকে শুনেছিলাম যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে একটি ঐতিহাসিক জানাজা হয়েছিল, সেটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এবং আরেকটি ঐতিহাসিক জানাজার স্বাক্ষরও বোধহয় আজকে হতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে আপসহীন নেত্রী, গণতন্ত্রের যে আপসহীন সংগ্রাম, যে দৃঢ়তা, যে অনমনীয় মনোভাব, যার কারণে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেরই গণতান্ত্রিক চর্চার যে আন্দোলন, সেই চর্চার আন্দোলনের এক আলোকিত নাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে গতকাল ভোর 6টায়। এবং তারপর থেকেই কিন্তু দেশে বিদেশে সব জায়গায় কিন্তু বিএনপি চেয়ারপারসনের এই না ফেরার খবরটি বেশ গুরুত্বের সাথেই কিন্তু প্রচারিত হয়। এবং সেই ধারাবাহিকতায় তার যে বর্ণাঢ্য কর্মজীবন, সেই কর্মজীবনের প্রতিও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আলোকপাত করে এবং তাদের সংবাদের শিরোনাম হন বেগম খালেদা জিয়া। এবং আজকে সেই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা এখানে দুপুর দুটো নামাজে জানাজা শেষে এর পাশেই জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ প্লাজার একটি মাঠ কানায় কানায় পূর্ণ হবার পর পার্শ্ববর্তী মাঠটিও কিন্তু আগত মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সেখানেও তারা কিন্তু সমবেত হচ্ছেন। এবং এই প্রচন্ড শীত কিন্তু প্রচন্ড হিমেল বাতাসের উপেক্ষা করেই কিন্তু তারা সবাই ছুটে এসেছেন তাদের শেষ শ্রদ্ধাটি জানাবার জন্য। কারণ যে মানুষটি দেশের মানুষের জন্য অকাতরে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, স্বামীর স্মৃতিবিজড়িত 40 বছরের স্মৃতিবিজড়িত যে বাড়িটি ছিল মইনুল রোডে, সেই বাড়িটি তিনি হারিয়েছিলেন। তার সন্তানকে তিনি দেখেছেন তার সামনে মারা যেতে, এবং এত কিছুর পরও তিনি ভেঙে পড়েননি। তার অনমনীয় দৃঢ়তা, তার মানসিক শক্তি বাংলাদেশের রাজনীতিকে যেমন সচল রেখেছে, ঠিক তেমনিভাবে গণতান্ত্রিক আমি মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে সারা জীবন তিনি সচেষ্ট ছিলেন। ব্যক্তি খালেদা জিয়া সমালোচনার ঊর্ধ্বে নন। তার রাজনৈতিক জীবনে যেমন আলোচনা রয়েছে তেমন সমালোচনাও ছিল, তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে তার আপসহীন মনোভাব, তার দেশপ্রেম। এবং এই দেশপ্রেমের কারণেই কিন্তু শুধু বিএনপির নেতাকর্মীদের কাছেই নয়, তিনি সারা দেশের মানুষের কাছে একটি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন। এবং রাজনীতিবিদরা বলছেন যে আগামী দিনে যারা রাজনীতিবিদ হবেন তাদের জন্য খালেদা জিয়ার জীবন, দর্শন, কর্ম হবে অবশ্য পাঠ্য, যার পাতায় পাতায় রয়েছে সংগ্রাম মুখর জীবনের কথা, জেল জুলুম নির্যাতনের কথা এবং সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবার এক
অনমনীয় দীপ্ত সাহসের কথা, যে সাহস বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণের হাত থেকে রক্ষা করেছে 2007-2008 সালে। আপনি জানেন যে ঠিক ওই সময়ে 1/11 সরকার বাংলাদেশকে যে বিরাজনীতিকরণের চেষ্টার মধ্যে, চেষ্টাও ঠিক বলা না, অপচেষ্টার মধ্যে ছিল, সেই অপচেষ্টা থেকে কিন্তু একমাত্র খালেদা জিয়ার কারণেই কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এবং ওই সময়ে পুত্র তারেক রহমানের উপর টানা 18 দিন অজ্ঞাত স্থানে নিয়ে যে নির্মম নির্যাতন হয়, তা কিন্তু মানসিকভাবে বেগম খালেদা জিয়াকে ভেঙে দেওয়ার জন্যই। কিন্তু তিনি ভেঙে পড়েননি এবং তিনি দৃঢ় চেতা মানুষ। তিনি বলেছেন বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই, এদেশের মানুষই তার সব, আর তাই তিনি এই দেশ ত্যাগ করতে রাজি হননি। এবং যার কারণে কিন্তু বাংলাদেশের পরবর্তী সময় রাজনীতি সচল হয়েছে এবং বিদেশ থেকে শেখ হাসিনারও বাংলাদেশে আসার সুযোগটি হয়েছে। যদি খালেদা জিয়া চলে যেতেন তবে শেখ হাসিনার বাংলাদেশে আসার সুযোগটি হতো না, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন। এর পাশাপাশি এর আগেও আমরা দেখেছি 80-র দশকে যখন এরশাদ সরকারের দুর্দান্ত দাপট ছিল, সেই এরশাদ সরকারের, সামরিক সরকারের দাপটের কাছে যখন দেশের রাজনীতি একেবারেই আইসিইউতে চলে গিয়েছিল, ঠিক সেই সময় খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব কিন্তু রাজনীতিকে সঠিক পথে এনেছে, দেশের মানুষের গণতন্ত্রের ইচ্ছাকে পূরণ করেছে। 86-র নির্বাচনে সবাই যখন, বেগম খালেদা জিয়া ছাড়া সবাই যখন এর সাথে সাথে আতাত করে নির্বাচনে অংশ নিল, এবং এর আগে কিন্তু ঘোষণা এসেছিল যে যারাই নির্বাচনে যাবে তারাই হবে জাতীয় বেঈমান, কিন্তু পরবর্তী দেখা গেল যে আওয়ামী লীগ, জামায়াত সহ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সাথে নির্বাচন দিয়ে অংশ নিল। শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনমনীয় দৃঢ়তার কারণে কিন্তু বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়নি, এবং পরবর্তীতে সেই নির্বাচনটি আর সামগ্রিকভাবে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু 90-এ এরশাদের পতন হয়, এবং আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক যাত্রা, সেই প্রাতিষ্ঠানিক যাত্রাটিও শুরু হয় কিন্তু খালেদা জিয়ার হাত দিয়ে 1991 সালে। এবং এর মধ্য দিয়ে কিন্তু তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হন। তার আগেই ছিল প্রথম নারী প্রধানমন্ত্রী, ডটার অফ ইস্ট খ্যাত ভারতের বেনজির ভুট্টো। খালেদা জিয়ার জীবন যদি আলোচনা করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি খালেদা জিয়া, নারী খালেদা জিয়া, মা খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় খালেদা জিয়া, এই সবগুলো জায়গাতেই কিন্তু তিনি তার সাফল্য, তার ঔজ্জ্বল্য, তার ব্যক্তিত্ব সবকিছু দিয়ে একটি প্রভাব বিস্তার করতে পেরেছেন মানুষের মনে, সমাজের মনে এবং সবার চিন্তাধারায়। এর মধ্যে যেমন সফলতার গল্প রয়েছে, এর মধ্যে ব্যর্থতার গল্পও রয়েছে, তবে সবকিছু ছাপিয়ে তার যে সততা, তার যে দৃঢ়তা, তার যে আপোষহীন মনোভাব, এই ব্যক্তিত্বটাই কিন্তু সবার কাছে উচ্চকিত, এই ব্যক্তিত্বটাই কিন্তু সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি আদরণীয় এবং গ্রহণীয় হয়েছে। এবং সেই ধারাবাহিকতাই কিন্তু 80টি বছর পর তিনি না ফেরার দেশে চলে গেলেন। এমন একদিনে গেলেন 30শে ডিসেম্বর, আর এই 30টার সাথে কিন্তু মিলে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও কিন্তু 30শে মে 1981 সালে একটি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে না ফেরার দেশে পাড়ি জমান। এবং সেই ক্ষেত্রে কাকতালীয়ভাবে এই বিষয়টিও এই যে কালো পতাকাটি দেখা যাচ্ছে, এবং এই এখানে কিন্তু আসলে একটি আনুষ্ঠানিক থাকবে, হয়তো সুযোগ করে দেওয়া হতে পারে, হয়তো জনসাধারণ দেখতে এই ধরনের একটা আনুষ্ঠানিকতা। বাইরে যদি বলতে হয়, আপনি জানেন যে এগুলোতে দক্ষিণ বাজারে বরেণ্য ব্যক্তি জানানো হয়, কিছুদিন আগে জানানো হয়েছে, কিন্তু দক্ষিণ বাজার বাপাস থেকেই কিন্তু নানা জায়গার হয় লাল সবুজের পতাকায় ভরা কফিন কিন্তু এখানে নিয়ে আসা হবে। সেই কফিন নিয়ে আসার পরে কিন্তু জানানো শুরু হবে, যদি পুরো রাস্তা বলতে চাই যে 0.9 কিলোমিটার, এবং সেই কফিন নিয়ে আসার পরে কিন্তু জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। যদি পুরো রাস্তাটির কথা আপনার মাধ্যমে বলতে চাই যে 0.9 কিলোমিটার দীর্ঘ মানিক মিয়া এভিনিউতে কিন্তু লক্ষ লক্ষ লোকের সমাগমের সম্ভাবনা থাকে, এবং এখানে কিন্তু প্রশস্তে 60 ফিট রয়েছে। এবং আমরা সকালের এই এখনই যা দেখতে পাচ্ছি, আমরা অনুমান করতেই পারি যে দুপুর 2টো নাগাদ আসলে তিল ধারণের ঠাঁই থাকবে না এই সড়কটিতে এবং পার্শ্ববর্তী মাঠটিতে, এবং সেখানে লাখ লাখ লোকের সমাগম হয়েছে। সারা দেশের মানুষের ঢল কিন্তু আসলে এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। আমরা দেখেছি যে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী যে মাঠটি, সেই মাঠটিতে কিন্তু গাড়িতে পরিপূর্ণ হয়ে গিয়েছে, কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের
প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য চলে এসেছেন। এরই মধ্যে কিন্তু অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে মাঠের ভেতর প্রবেশ করেছেন এবং মাঠের ভেতরে সেই প্রবেশের সংখ্যাটি ক্রমশই বাড়ছে এবং আস্তে আস্তে কিন্তু মাঠটিও কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। ওই পাশের যে মাঠটি এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং আপনি জানেন যে আজকের এই জানাজার পর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই কি বেগম খালেদা জিয়াকে 3:30 নাগাদ দাফন করার কথা রয়েছে, যেমনটি আমরা জেনেছি। এবং সেক্ষেত্রে সময়ের কিছুটা হেরফের হতে পারে যদি জানাজার আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু সময় বাড়তি লাগার সম্ভাবনা থেকেই যায়, কারণ এত মানুষের ভালোবাসা, এত মানুষের আবেগ, এটা তো আসলে চিরস্মরণীয় একটি বিষয়। প্রতিটি রাজনীতিবিদই কিন্তু প্রত্যাশা করেন তার শেষ বিদায়টি হবে এমন একটি বিদায় যে বিদায়ের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ অশ্রু সজল চোখে তার জন্য ভালোবাসা জানাবে, শ্রদ্ধা জানাবে এবং তার মধ্য দিয়ে কিন্তু রাজনীতির যেই শেষ বিদায়টি চিরসার্থকতা পায় এবং ইতিহাসের ঠাঁই পায়। এবং সেই ধারাবাহিকতায় একজন নশ্বর জীবনও একটি ব্যক্তি অবিনশ্বর হয়ে ওঠেন, মরণশীল একজন মানুষও কিন্তু অমরত্ব পেতে পারেন তার রাজনৈতিক দর্শন, কর্মকাণ্ড, সততা ও দৃঢ়তা দিয়ে। বেগম খালেদা জিয়া তেমনই এক দৃষ্টান্তই রেখে গেছেন আমাদের জন্য, যেই দৃষ্টান্ত অনুসরণ করে আগামীর বাংলাদেশ পথ চলবে। আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে যে রয়েছে সেই উত্তরণকে আরো সুসংহত করবে এবং বাংলাদেশের যে অভিষ্ট লক্ষ্য সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। এই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে খালেদা জিয়ার যেই চলে যাওয়া রাজনীতির জন্য, দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং এমন একটি সময় তিনি চলে গিয়েছেন যে সময়টিতে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কারণ সবারই প্রত্যাশা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশনেই তার দিক নির্দেশনামূলক ভাষণ জাতি শুনবেন, কিন্তু সেটি আর হলো না। তিনি না ফেরার দেশে যে চলে গেলেন। তবে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে তার যেই দর্শন, তার যেই আদর্শ, সেই দর্শন ও আদর্শকে ধারণ করে বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে, এমনটি কিন্তু বিএনপি নেতাদের পক্ষ থেকে আমরা শুনেছি। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বারবার আহ্বান জানিয়েছেন যে জানাজায় যারাই আসবেন তারাই যেন তাদের আবেগকে সংযত করেন, সংবরণ করেন এবং একটি শৃঙ্খলাবদ্ধভাবে শেষ বিদায়ের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি তারা সুচারুভাবে সম্পন্ন করেন। এবং এই ক্ষেত্রে সবার কাছে তারা সহায়তা চেয়েছেন। এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও তারাও কিন্তু প্রতিনিয়ত মাইকিং করে সবার সহায়তা চাচ্ছেন এবং সবারকেই কিন্তু আসলে কঠোর নজরদারির মধ্য দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং সন্দেহজনক কোনো কিছু হলেই কিন্তু তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। এর পাশাপাশি এখানে যারাই আসবেন তাদেরকেই কিন্তু আসলে কোনো ধরনের ব্যাগ কিংবা ভারী কোনো বস্তু বহনের ক্ষেত্রে কিন্তু এক ধরনের নিষেধাজ্ঞায় দেওয়া রয়েছে এবং সেই নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় সবাই একে একে জড়ো হচ্ছেন। পেছনের প্রান্তে কিন্তু মানুষের সংখ্যাটা আরো অনেক বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এই কথার ফাঁক দিয়েই কিন্তু আসলে যে শূন্যস্থান ছিল মানিক মিয়ার, সেই শূন্যস্থান আরো বাড়ছে এবং আমরা একটু ক্যামেরা চোখ দিয়ে দেখাতে চাই যে একটু দূরে যদি আপনি দেখেন যে যত দূরে চোখ যায় মানুষের ঢল কিন্তু আপনার চোখে পড়বে এবং তারা একে একে সমস্বরে আসছে এবং স্লোগানও রয়েছে। মাইকিং এর মধ্য দিয়ে কিন্তু আসলে সারাক্ষণই একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হচ্ছে আগত মুসল্লিদের জন্য। কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের যেই আলোচিত যে বক্তব্যগুলো ছিল সেই বক্তব্যগুলো কিন্তু শোনানো হচ্ছিল এবং এই বক্তব্য শোনার সাথে সাথে কিন্তু সবার মধ্যে একটি অনুপ্রেরণা আমরা দেখেছি, একটি উদ্দীপনা আমরা দেখেছি, যে উদ্দীপনার মধ্য দিয়ে তারাও কিন্তু স্লোগান তুলেছিল কিছুক্ষণ আগে এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু খালেদা জিয়ার যেই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের সার সংক্ষেপ এখান থেকে কিন্তু পড়ে শোনানো হয় এবং সেই পড়ে শোনানোর মধ্য দিয়ে যেমনটি আমরা দেখেছি যে আসলে মূলত সামরিক সরকার এরশাদের সময় কিন্তু তার রাজনৈতিক জীবনে আগমন, বিশেষ করে 1981 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন নিহত হন তারপরে কিন্তু তিনি রাজনীতিতে আসেন এবং সেই রাজনীতিতে আসার পর এরশাদ বিরোধী তার অনমনীয় ভূমিকার কারণে তিনবার কিন্তু তাকে গৃহবন্দী করা হয় এবং ওই মইনুল রোডের যে বাসভবনটি ছিল সেই বাসভবনে তাকে গৃহবন্দী করা হয় এবং শুধুমাত্র তার অনমনীয় দৃঢ়তার কারণেই কিন্তু স্বৈরাচার এরশাদের যেই নির্বাচন
এবং সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা হারায় এবং তিনি আপসীন নেত্রী হন এবং এর পরবর্তী পর্যায়ে 91-তে তিনি সরকার গঠন করেন। 91-তে সরকার গঠন করার পর বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র, সেই প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের সূচনা হয়, প্রধানমন্ত্রীত্ব শাসিত সরকার ব্যবস্থায় চলে আসে বাংলাদেশ। এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে 96-তে কিন্তু পরবর্তী যে নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু বিএনপি বিরোধী দলের অবস্থান নেয়। পরে আবার কিন্তু 2001-এ এসে কিন্তু পাশার দান উল্টে যায়, আবার বিএনপি তার পুনরূপে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে 4 দলীয় জোট সরকারে আসে এবং সেই সরকারে আসার পরেই আমরা দেখি যে বিএনপির বেশ কিছু কাজের অগ্রগতি, যেগুলো হচ্ছে একদম প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষকে উপকৃত করেছে এবং সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে কৃষি ক্ষেত্রে কৃষকদের জন্য সরকারি ভর্তুকির ব্যবস্থা, তারপরে নারী শিক্ষার জন্য উপবৃত্তি, এই বিষয়গুলো কিন্তু বেশ উল্লেখযোগ্য ভূমিকা ছিল বিএনপির সামাজিক সংস্কারের যদি হিসেব করা হয়। সেই সামাজিক সংস্কারের হিসেবে আমরা শুনতে পাচ্ছেন যে এখানে জনগণের উল্লাস উল্লাস ঠিক বলবো না, উল্লাস বলা ঠিক হবে না, যেহেতু শোকের দিন সেহেতু জনগণের শোক এবং সেই শোকে তাদের সমস্যার যে স্লোগান, সেই স্লোগানের কিছুটা আমরা প্রায়শই শুনতে পাচ্ছি উপর থেকে। এবং সেখানে বারবার ঘোষণা করা হচ্ছে যে দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো তার আলোচিত বক্তব্যগুলো শোনানো হচ্ছে। একটু যদি শোনাই আপনার মাধ্যমে। যেমন তিনি বলছিলেন, কেউ কিন্তু বেশি দিন টিকবে না, ভয়ের সংস্কৃতি চলবে না, গোলামি করে বাংলাদেশ থাকবে না। এই যে তার আধিপত্যবাদ বিরোধী তার যে দৃঢ়তা, তার যে সাহসিকতা, মানসিকতা, এই বিষয়টি কিন্তু বেগম খালেদা জিয়াকে অমরত্ব দেবে বাংলাদেশের রাজনীতিতে। শুধু বাংলাদেশ বললে ভুল হবে, সারা বিশ্বের যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই গণতান্ত্রিক সংগ্রামে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে কিন্তু বেঁচে থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবং তার এই অনমনীয় দৃঢ়তার বক্তব্যগুলোই কিন্তু শোনানো হচ্ছে এখন শ্রোতাদের উদ্দেশ্যে। এবং তিনি যেমনটি বলছিলেন যে আসলে এই দেশ এবং এই দেশের জনগণ ছাড়া কোথাও তার কিছু নেই, অতএব দেশ ছাড়ার প্রশ্নই আসে না। এবং এই অনমনীয় দৃঢ়তার কারণেই কিন্তু আসলে 1/11 সরকার তার উপর মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার চেষ্টা করে এবং পুত্র তারেক রহমানকে মইনুল রোডের বাসা থেকে তুলে নিয়ে যায়। টানা 18 দিন তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে বাধ্য করা হয়। এবং এর মাঝে কিন্তু যে সময়টি ছিল সেই সময়টিও কম নয়। সেই সময়টিতে কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, নাইকো দুর্নীতি মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, এরকম আলোচিত বেশ কয়েকটি মামলা কিন্তু 1/11 সরকার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের করে এবং পরবর্তী পর্যায়ে সর্বোচ্চ আদালতে সব নথি প্রমাণ বিশ্লেষণ করে কিন্তু দেখা যায় যে সেই মামলাগুলো ছিল অন্তঃসার শূন্য এবং সেই মামলাগুলো ছিল আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং সেই মামলার প্রেক্ষাপটে আরো বিষয়ে আসে, সেই বিষয়গুলোতে দেখা যায় যে ওই সময় কিন্তু শুধু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধেই মামলা করা হয়নি, ওই সময় কিন্তু ওই তৎকালীন যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধেও মামলা করা হয়। কিন্তু 2008-এর শেষ দিকে 2009 যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলা তুলে নেওয়া হলো, খালেদা জিয়ার মামলাগুলো কিন্তু চলমান রাখা হয় এবং পরবর্তীতে সেই চলমান মামলাগুলোই দেখা যায় যে অনেক বেশি গতি পায় যখন 14 নির্বাচন ঘনিয়ে আসে। এবং দেখা যায় যে 14 নির্বাচন ঘনিয়ে আসার পর দেখা যায় যে সেই মামলাগুলো দ্রুত গতিতে অগ্রসর হয় এবং 18তে গিয়ে কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে দণ্ড দেওয়া হয়। 14 নির্বাচনের প্রসঙ্গ যখনই বললাম সেক্ষেত্রে তখন আরেকটি কথা আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, সেটি হচ্ছে যে বালুর ট্রাকের ঘটনা। 5 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে কিন্তু বালুর ট্রাকে সারিবদ্ধ সারির কথা সারা দেশবাসীর মনে রয়েছে। এবং সেই সময় কিন্তু তিনি আপসীন ভূমিকায় ছিলেন এবং তার সেই আপসীন ভূমিকার কারণে কিন্তু সারা দেশবাসী তাকে আজীবন মনে রাখবে। এবং তার যেই
গণতান্ত্রিক স্পিরিট, তার যে দৃঢ়তা, তার যে সাহসিকতা, সেই সাহসিকতার কারণে সাধারণ মানুষের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। এবং আজকে সেই প্রিয় মানুষটিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবার আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার শুরু হবে কিছুক্ষণের মধ্য দিয়ে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে সাধারণ মানুষ ধীরে 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 তারা আসছেন এবং সেই জনসমাগম ধীরে ধীরে বাড়ছে, দলবদ্ধভাবে তারা আসছেন। ক্ষণে ক্ষণে বিএনপি চেয়ারপারসনের যেই আলোচিত বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো তুলে ধরা হচ্ছে এবং সেই বক্তব্যগুলোর মধ্য দিয়ে আসলে এখানে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করা হচ্ছে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তারপর থেকেই কিন্তু পুরো দেশে একটি শোকের ছায়া নেমে আসে নেতাকর্মীদের মাঝে সহ পুরো দেশে। তিনি একদিকে যেমন বিএনপি চেয়ারপারসন ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু সারা দেশের এবং নেতাকর্মীদের বাইরেও কিন্তু তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আজকে বাদ জোহর 2টায় তার জানাজার নামাজ সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি রাত থেকে কিন্তু তার জানাজায় শরিক হওয়ার জন্য, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীরা ভিড় করা শুরু করেছে। ইতিমধ্যেই সংসদ ভবনের এলাকা কানায় কানায় আমরা দেখছি নেতাকর্মী সহ সাধারণ মানুষে পূর্ণ হয়েছেন। অনেকে এখানে এসে তার জন্য দোয়া করছেন, কেউ কেউ কোরআন পড়ছেন তার জন্য। পাশাপাশি আজকে তার জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এবং আজকের এই জানাজার সঞ্চালনা করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছি, তারাও জানিয়েছেন শুধুমাত্র তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্য, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য অনেকেই গতকালকে সকালেই এই সংবাদ শোনার পরে তারা চলে এসেছেন। কেউ কেউ রাতে রওনা হয়েছেন, কেউ কেউ রাত থেকে এই সংসদ ভবনের সামনে অবস্থান করছেন এবং পুরো এলাকাতে কিন্তু আমরা নেতাকর্মীদের পদচারণা দেখেছি। সকাল থেকে তারা এখানে এসেছেন এবং গতকালকে কিন্তু আপনি জানেন যে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই তার সমাহিত করার কথা জানিয়েছিলেন বিএনপির পক্ষ থেকে এবং সেই অনুযায়ী কিন্তু সেখানে কবর খোঁড়া হয়েছে। তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই কিন্তু তাকে দাফন করা হবে এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি বাদ জোহর কিন্তু তিনি তার এর আগেই কিন্তু এভার কেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ গুলশান ফিরোজাতে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে তাকে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হবে এবং এখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা শেষে তাকে দাফন করা হবে। আর নেতাকর্মীরা বলছেন যে তিনি একদিকে যেমন আপসহীন নেত্রী ছিলেন এবং তিনি ছিলেন সবার জন্য, তিনি চিন্তা করতেন। গতকালকে সাবেক যেসব নেতাকর্মীরা রয়েছে আপনি দেখবেন যে বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই সংবাদ প্রচারিত হয়েছে এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা যারা রয়েছেন, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যারা রয়েছেন তারা কিন্তু তার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং আজকে কিন্তু তার জানাজায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন দেশের স্পিকার কিন্তু আজকে অংশগ্রহণ করবেন এবং তাকে পুরোপুরি রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা দেখছি নেতাকর্মীরা কিন্তু আসছেন, এখন অনেক নেতাকর্মী আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি এখন অনেক নেতাকর্মী পথে রয়েছেন
এবং এখনও চারিদিকে রাস্তার প্রত্যেকটি প্রবেশপথ দিয়ে আমরা দেখেছি নেতাকর্মীরা আসছেন। শুধু নেতাকর্মী বললেই ভুল হবে, আমরা তাকে তার রাজনীতি করেন না এমন অনেক সাধারণ মানুষও কিন্তু এসেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। এবং তারা বলছেন যে তিনি কিন্তু দলমত নির্বিশেষে সবার নেতা হয়ে উঠেছিলেন এবং সবাইকে তিনি ভালোবাসতেন। কখনো অহংকারের রাজনীতি বা বিদ্বেষমূলক রাজনীতির পথে তিনি হাঁটেননি। তার চলে যাওয়া একদিকে যেমন শোকের, অন্যদিকে রাজনীতি অঙ্গনে তথা দেশের উন্নয়নে একটা বড় ক্ষতির মুখে পড়েছে নেতাকর্মীরা বলছিলেন। এবং তিনি কখনোই বলছেন যে তিনি কখনো অন্যায়ের সঙ্গে, আধিপত্যবাদীর সঙ্গে কখনো তিনি আপোষ করেননি, যার ফলশ্রুতিতে কিন্তু তিনি আপোষহীন নেত্রী হিসেবে উপাধি পেয়েছেন। তিনি কারাবরণ করেছেন, তিনি জেল খেটেছেন, তিনি নির্যাতন সহ্য করেছেন, মামলা হামলার শিকার হয়েছেন, তারপরেও কিন্তু তিনি জেলে যাননি। তারপরেও কিন্তু তিনি আধিপত্যবাদ মেনে নেননি, অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। এবং তিনি কখনো তার রাজনৈতিক জীবনে তিনি সংসদ নির্বাচনে দাঁড়িয়ে কিন্তু তিনি কখনো হারেননি। যে বিষয়টা নেতাকর্মীরা বলছেন যে তাকে কতটা ভালোবাসত তার নেতাকর্মীরা, পাশাপাশি অন্যান্য সাধারণ মানুষরাও তাকে কতটা ভালোবাসত। এবং আজকে কিন্তু আপনি জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি আজকে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা যেন শৃঙ্খলা মানেন, তারা যেন সুশৃঙ্খলভাবে থাকেন এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে যেন এই জানাজায় অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে যখন সংসদের ভিতরের প্রবেশপথ খুলে দেওয়া হয় তখন কিন্তু সবাই ভিতরে খুব দৌড়ে আগে চলে যাওয়ার চেষ্টা করেছেন নেতাকর্মীরা। আমরা অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছেন, তারা এই তীব্র শীত বাতাসকে উপেক্ষা করে সারা দেশ থেকে নেতাকর্মী এসেছেন শুধুমাত্র তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য। এই জানাজা এখান থেকে শেষ করার পরে তাকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। সেই প্রস্তুতি কিন্তু সেখানে নেওয়া হয়েছে। এখনো অজস্র লোক সংসদ ভবনের বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করছেন ভিতরে এবং এই তীব্র শীত উপেক্ষা করে নেতাকর্মীরা আসছেন এবং তারা বলছেন যে এই তার চলে যাওয়া দলের জন্য যেমন অনেক বড় একটা ক্ষতি, পাশাপাশি দেশের জন্য তিনি শুধু এই দেশের নেত্রী ছিলেন না, তিনি কিন্তু অন্যান্য জায়গাতেও দেশের বাইরেও কিন্তু তার সমানভাবে তার জনপ্রিয়তা ছিল এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো, প্রতিবেশী রাষ্ট্রগুলো সহ কূটনীতিকভাবে কিন্তু তিনি সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন, যার ফলশ্রুতিতে কিন্তু তিনি মারা যাবার পরে বিভিন্ন দেশের প্রধানগণ, বিভিন্ন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কূটনীতিকরা কিন্তু এসেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করেছেন, সমবেদনা জানিয়েছেন এবং অনেক দেশ থেকে কিন্তু তার জানাতে অংশগ্রহণ করার জন্য আসছেন। আপনি জানেন যে আমরা সকাল থেকে এসে দেখেছি এখানে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, তারা দায়িত্ব পালন করছেন। যেহেতু এখানে বিভিন্ন আজকে প্রধান উপদেষ্টা থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবেন এখানে, যার ফলশ্রুতিতে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি সেনাবাহিনী, সকাল থেকে গতকাল রাত থেকেই এখানে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর তৎপরতা ছিল। আজকেও কিন্তু গেটের চারপাশে কিন্তু আর্চওয়ে রয়েছে, সেখানে আর্চওয়ের মধ্য দিয়ে কিন্তু তাদেরকে এখানে আসতে বলা হয়েছে এবং সাথে করে কাউকে ব্যাগ না নিয়ে আসার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছিল। তো আমি জানাচ্ছিলাম এখানকার সর্বশেষ তথ্য। আমাদের সংসদের দক্ষিণ প্লাজায় সহকর্মী সোহাগ রয়েছেন, তিনি জানাবেন বিস্তারিত। সংসদ ভবনের এলাকার ভেতরে যে চিত্র, অর্থাৎ মাঠের চিত্র, দক্ষিণ প্লাজা সংলগ্ন মূল যে মাঠ, এবং সেই মাঠে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই মানিক মে এভিনিউ থেকে যখন এই মাঠের প্রবেশদ্বার খুলে দেয়া হয় প্রায় ঘন্টাখানেক আগে, তারপর থেকেই কিন্তু আসলে এই চিত্র,